দাদা, ও দাদা, শুনছেন? কি আশ্চর্য! আরে ও দাদা! হ্যাঁ, কে? ও, আপনি কি বাড়ি যাবেন নাকি বাসায় ঘুমাবেন? না না, যাবো। সেবাইগঞ্জ চলে এসেছে? সে কোন কালে! আপনার তো আমার সাথে ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। আপনাকে তখন থেকে ডাকছি। এবার একটু দয়া করে উঠলে আমি বাসে তালাটা লাগিয়ে বাড়ির দিক যেতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ। সেবার শীতের ছুটিতে একা গ্রামে ফিরছিলাম। রাত তখন প্রায় 11টা। বাস থেকে যখন নামলাম তখন চারপাশ নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার। একমাত্র জীর্ণ ল্যাম্পপোস্টটা কাঁপতে কাঁপতে আলো দিচ্ছিল। গ্রাম থেকে আমার বাড়ি হেঁটে মিনিট 15 পথ, আর সেই পথের মাঝেই পড়ে তালদিঘি। গ্রামের লোক বলে দিঘিটা নাকি অভিশপ্ত। বহু বছর আগে সেখানে নাকি এক তরুণীর অবঘাতে মৃত্যু হয়েছিল। তারপর থেকেই দিঘির আশেপাশে সন্ধ্যার পর কেউ আর যায় না। পূর্ণিমার রাতে নাকি দিঘির জল থেকে আর্তনাদ ভেসে আসে। আমার অবশ্য এইসব কুসংস্কার বিশেষ বিশ্বাস ছিল না, তাই বুক চিতিয়ে হাঁটতে শুরু করলাম। চারপাশের বাঁশঝাড়ের পাতা থেকে টুপটাপ শিশিরের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে, যা অন্ধকারকে আরো গভীর করে তুলেছে। তাল দিঘির পাড়ে পৌঁছাতেই আমি থমকে দাঁড়ালাম। দিঘির কালো জল দেখে মনে হচ্ছে না যেন কোনো নিথর জলাশয়, বরং মনে হচ্ছে অতল গভীরে কোনো ভয়ানক রহস্য লুকিয়ে আছে। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার পিছু পিছু আসছে। পেছনে ফিরে তাকালাম, কেউ নেই। দ্রুত পা চালালাম। ঠিক তখনই দিঘির জল থেকে মৃদু স্নানের শব্দ ভেসে এলো। এত রাতে! আমি দাঁড়িয়ে গেলাম, কান পেতে শুনলাম। হ্যাঁ, স্পষ্টই তো জলের ছলাৎ ছলাৎ শব্দ। মনের বিজ্ঞানকে একপাশে রেখে ভয় ধীরে ধীরে শিরদাঁড়া বেয়ে উঠতে শুরু করলো। আমি সাহস করে দিঘির পাড়ে ঘন ঝোপের দিকে এগিয়ে গেলাম। টর্চটা জেলে দেখবো ভাবতেই দিঘির দিক থেকে একটা ঠান্ডা বাতাস হু হু করে এসে আমার গায়ে লাগলো। টর্চের আলোটা কেঁপে উঠল, আর ঠিক সেই মুহূর্তেই দেখলাম দিঘির কালো জলে টর্চের ক্ষীণ আলো লম্বা চুল আর সাদা শাড়ি পরা একটি অপছায়া অবয়ব। মুখটা আবছা, কিন্তু তার ভেজা লম্বা চুলগুলো জলের উপর ভাসছে। অবয়বটা জল থেকে ধীরে ধীরে পাড়ে উঠে এলো। মনে হচ্ছে জল পেরিয়ে এসে ভেসে আসছে। ভয়ে আমার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। হৃৎপিণ্ড যেন বুক ফেটে বেরিয়ে আসছে। আমি পালাতে যাব, ঠিক তখনই সেই অবয়বটা তার ভেজা হাত দুটো আমার দিকে বাড়িয়ে দিল। হাত দুটো অস্বাভাবিক লম্বা, আঙ্গুলগুলো যেন শুকনো ডালপালার মতো। আর ঠিক তখনই আমার মোবাইলটা বেজে উঠল। মায়ের ফোন। মোবাইলের তীব্র লিংটন শব্দে যেন সেই অশ্বরী মুক্তির ঘোর কেটে গেল। এক মুহূর্ত দেরি না করে আমি সর্বশক্তি দিয়ে দৌড়ছি। পেছনে আর ফিরে তাকাইনি। শুধু মনে হচ্ছিল সেই ঠান্ডা হাত দুটো যেন আমার ঘাড়ের দিকে কাছে এসে পড়েছে। বাড়ির দরজায় পৌঁছে হাঁপাতে হাঁপাতে জ্ঞান হলো। যখন জ্ঞান ফিরল তখন সকালে মা পাশে বসে আছেন। পরে মা বললেন, এত রাতে কেউ তালদিঘিতে যায়? তালদিঘির ভূতটা তোকে ধরতে আসেনি তো বাবা? আমি কোনো জবাব দিতে পারিনি, শুধু নিজের জামাটার দিকে তাকালাম। আমার জামার বাঁ কাঁধে কাদামাটির মতো ঠান্ডা জলের একটা দাগ লেগেছিল। আমি জানি সেটা শুধু কাদামাটির দাগ ছিল না। সেই রাতে দিঘির পাড় থেকে সত্যি কেউ একজন এসেছিল, যার পা ছিল না। আর সেই রাতের পর থেকে আমি আর কখনো রাত 11টার পর তালদিঘির পথে যাইনি।